চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন। ভোট দিলেন হিলারি ও ট্রাম্প। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুজনেই। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সবসময় চক্রান্ত করছে বিএনপি জামাত। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মাত্র 1 ঘন্টার নোটিসে 27 শর্তে বিএনপিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পুলিশের। প্রত্যাখ্যান করে 13 নভেম্বর জন্য অনুমতি চাওয়ার কথা জানালেন ফখরুল। কুমিল্লায় মহাসড়কে যানজট সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান সহ 2 জনকে গুলি করে হত্যা। গুরুতর আহত 3। দলীয় কোন্দলকে দায়ী করলেন আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। এবং বিনা বিচারে 17 বছর কারাগারে আটক থাকার পর জামিন। রাষ্ট্র ও বিচার বিভাগের জন্য লজ্জাজনক। পর্যবেক্ষণ হাইকোর্টের। 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 21 কোটি মার্কিনি তাদের পরবর্তী নেতা নির্বাচন করবেন। বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হয়ে ভোট চলবে কাল বুধবার সকাল 8টা পর্যন্ত। নির্বাচনে প্রধান 2 প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প দুজনই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তবে শেষ মুহূর্তের জনমত জরিপে এগিয়ে আছেন হিলারি ক্লিন্টন। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্কের চাপাকুয়া কেন্দ্রে বিল ক্লিন্টনকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন সাবেক এই ফার্স্ট লেডি। আমার অনুভূতি বলে বোঝানো যাবে না। পুরো দেশ চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়। আজকের নির্বাচনে জয় পেলে নিজের সবটা দিয়ে দেশের জন্য কাজ করব। এর কয়েক ঘন্টা পরই ম্যানহাটনের ভোট কেন্দ্রে স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ভোট দেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনিও নির্বাচনে জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। নির্বাচনে আমরাই জিতব। নিউ ইয়র্কের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায়। সময়ের তারতম্যের ভিত্তিতে কোনো রাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা 7টা, আবার কোনো রাজ্যে রাত 8টা কিংবা 9টা পর্যন্ত চলবে ভোট। দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় ভোট দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানান মার্কিনিরা। আমি হিলারির বেশ ভক্ত। প্রথমে তিনি যখন প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন, অনেক দুঃখ পেয়েছিলাম। এবার আমি তাকে ভোট দিতে পেরে অনেক খুশি। আমি এমন একজন প্রার্থীকে ভোট দিয়েছি যার মূল্যবোধের সঙ্গে আমার ও আমার পরিবারের মূল্যবোধে মিল রয়েছে। আশা করি নির্বাচনে জয়লাভ করে ট্রাম্প দেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনবে। আমাদের পরিবর্তন দরকার, কিন্তু ট্রাম্পের মতো মানুষের নেতৃত্বে পরিবর্তন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি হিলারিকে ভোট দিলেও আমার অনেক প্রতিবেশী আছেন যারা ট্রাম্পকে পছন্দ করেন। নির্বাচন চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে রিপাবলিকানদের বিরুদ্ধে ভোটের দিন ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আনা হলেও তা আমলে নেননি আদালত। যুক্তরাষ্ট্রের 58তম এই প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় 21 কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে 4.5 কোটিরও বেশি মার্কিনি আগাম ভোট দিয়েছেন। তাদের এর রায়ের উপর নির্ভর করছে কে হচ্ছেন 45তম মার্কিন প্রেসিডেন্ট। ইতিহাস তৈরি করে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন হিলারি, নাকি বিশ্বকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। এক্ষেত্রে থার্ড পার্টি হিসেবে পরিচিত লিবার্টারিয়ান পার্টির প্রার্থী গ্রে জনসন এবং গ্রিন পার্টির জিল স্টেইনের প্রাপ্ত ভোটও প্রভাব ফেলতে পারে। এর মধ্যেই সবশেষ জরিপেও হিলারি ক্লিন্টনের জয়ের আভাস পাওয়া গেছে। এক জনমত জরিপের ভিত্তিতে রয়টার্স জানায় হিলারির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা 90%। তবে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের প্রত্যাশিত উপস্থিতি না থাকলে হিলারি পিছিয়ে পড়তে পারেন। পাশাপাশি নিবন্ধিত শ্বেতাঙ্গ ভোটারদের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণ থাকলে এবং দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর রায় রিপাবলিকানদের পক্ষে গেলে ক্ষমতায় আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের 58তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর থেকে বিভিন্ন অঙ্গরাজ্যের কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। অন্যান্য বারের তুলনায় এবার বেশি ভোট পড়বে বলে আশা করা হচ্ছে। ভোট কেন্দ্রে হিস্পানিক ও কৃষ্ণাঙ্গ ভোটারদের সংখ্যাও বেশ বেড়েছে। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ।
নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে ভোটের খবর হচ্ছে যে গত 2008 এবং 2012-র যে প্রেসিডেন্ট নির্বাচন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তার চেয়ে কিন্তু ভোটার সংখ্যা ভোট কেন্দ্রগুলিতে বেশি, ভোটার উপস্থিতি অনেক বেশি। যেটা ধারণা করা হচ্ছিল যে হিস্প্যানিক এবং যারা আফ্রো আমেরিকান যে ভোটাররা আছেন তারা ভোট কেন্দ্রে আসেন কিনা সেই আশঙ্কা কিন্তু মিথ্যে প্রমাণিত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি অঙ্গরাজ্যেই হিস্প্যানিক এবং আফ্রো আমেরিকান ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবার আগাম ভোটারের সংখ্যাও বেশি ছিল, প্রায় 4.5 কোটি ভোটার ছিলেন এবং আগাম ভোট দিয়েছেন। এবং এই যে 21 কোটি ভোটারের যে বাকি যারা আছে তাদের একটা বড় অংশ ভোট কেন্দ্রমুখী। এখন এখানে নির্বাচন পর্যবেক্ষক বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই শেষ মুহূর্তে এসে যে বারাক ওবামা মাঠে যেভাবে আফ্রো আমেরিকানদের ভোট দেওয়ার জন্য যে আহ্বান জানিয়েছেন তার কিছুটা ফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে যে ইমেল কেলেঙ্কারির যে অভিযোগ করেছিল সেখান থেকে যে তিনি রেহাই পেয়েছেন, এগুলো অনেকটা ভোটার উপস্থিতির অন্যতম কারণ। এবং ধারণা করা যাচ্ছে যে এই যে রাত 9টা পর্যন্ত ভোটার উপস্থিতির যে ভিড় দেখা যাচ্ছে সেখানে কোনো কমতি থাকবে না, ভোট কেন্দ্রে ভিড় বাড়তে থাকবে। যারা কাজে এসেছেন বাইরে সকালে ভোট দিতে পারেননি তারা হয়তো কাজ থেকে ফিরে যে ভোট দিবেন। এবং আমি 2012 সালের যে নির্বাচন দেখেছিলাম নিউ ইয়র্কে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, তার চেয়ে কিন্তু এবার একটু উৎসব মুখরতাও দেখতে পাচ্ছি। এই কারণে যে ট্রামে বাসে কফি শপে সবার মধ্যেই কিন্তু এই যে রিপাবলিকান এবং ডেমোক্রেটের যে ব্যাজ আছে সেগুলো নিয়ে সেগুলো সঙ্গে নিয়ে তারা ঘুরছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়ার ব্যাপারে। এবং ডেমোক্রেট এবং রিপাবলিকানরাও যারা এজেন্ট আছে সমর্থক আছে তারা কিন্তু টেলিফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে এবং নানাভাবে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। নিউ ইয়র্ক থেকে তুষার আব্দুল্লাহ। দর্শক, যুক্তরাষ্ট্রের সময় স্টুডিও থেকে আজ সময় সংলাপের আয়োজনে আমাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহর সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সাংবাদিক নাসিমুন্নাহার নিনি। আমরা দেখে আসি তার কিছু অংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ভোর 6টা থেকে শুরু হয়েছে। আমরাও এর মধ্যে একটি ভোট কেন্দ্র দেখে এসেছি। আপনিও নিশ্চয়ই আমাদের স্টুডিওতে আসতে আসতে ভোট কেন্দ্রে না গেলেও হয়তো ভোটাররা যে ভোট কেন্দ্রের দিকে ছুটছেন সেটা দেখেছেন। হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। আজকে যারা এখানে ভোট দেয় সকাল থেকে রাত পর্যন্ত, যারা অফিসে যাওয়ার সময় কিছু সংখ্যক ভোট দিয়ে যান, কাজে যাওয়ার সময় আবার ফিরে এসে দেওয়ার সুযোগটি থাকে এখানে। তো আমি যখন আসি তখন আমার বাঙালি অধ্যুষিত একটি ভবন থেকে আমি বেরিয়ে আসতে দেখলাম আমারই পরিচিত জনরা যাচ্ছেন এবং বললেন আমরা ভোট দিতে যাচ্ছি, এবং ব্যস্ত সমস্ত হয়ে তারা বেশ ভোট দিতে যাচ্ছেন। একটি মনোভাব, একটা তাদের মধ্যে একটি জাগরণের মতো করে তারা যাচ্ছে দেখলাম বেশ। এবং এই ভোট কেন্দ্রের সামনে আমি যেটা দেখলাম যে ভোট কেন্দ্রের সামনে তো যে আমাদের বাংলাদেশে যেভাবে আয়োজন থাকে সেই আয়োজনগুলো হয়তো থাকে না, কিন্তু যারা যাচ্ছেন তাদের আমরা বিভিন্ন রকম ব্যাচ দেখলাম যে কে হিলারি, কে ট্রাম্প, মানে রিপাবলিক এবং ডেমোক্রেট, সেভাবে বোঝা যাচ্ছে যে কারা ভোট দিতে যাচ্ছেন। হ্যাঁ, সেটা এখানে খুব বোঝা যায়। কিন্তু এখানে ওই যে সে আমাদের দেশের মতো নিশ্চয়ই স্লোগান, লিফলেট দেয়া এগুলো তখন আর থাকে না। তবে আমি যাদের দেখলাম তারা কিন্তু যেহেতু পরিচিত জন আমারই, সেজন্য তারা বললো আমরা কিন্তু হিলারিকে ভোট দেব। তো আমার মনে হলো নিউ ইয়র্কের অধিকাংশ মানুষ হিলারিকে ভোট দেবে এই প্রত্যাশা সবাই বোধহয় করছেন। সার্বিকভাবে সাধারণ যে ভোটারদের সঙ্গে পথে ঘাটে কফি শপে দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, সেখানেও কথা হয়েছে। তারা কিন্তু ঠিক মনে করছে না যে এই যে দুইজন প্রার্থী হয়েছেন এবার আজকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ঠিক আপনার সুখের কথা বলছিলেন, সেই সুখ শব্দটি তারা এনে দিতে পারবে, সুখের যে আবহ সেটা আসলে তারা তৈরি করে দিতে পারবেন। আসলে এই প্রশ্নটি একটু খুব বড় করে বলার মতো, বা বিষয়টি একটু বিশাল। কারণ আমরা সবাই জানি বিশ্বব্যাপী এখন একটা মন্দা চলছে এবং আমেরিকাতে এই মন্দাটা 2008 সাল থেকে একটি ব্যাপক আকার ধারণ করেছিল। চাকরির বেকারত্বর হার বেড়ে গিয়েছিল এবং জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে উঠে আসতে এই দুই দলই, যেমন যেই দুইটা গ্রুপেরই প্রেসিডেন্ট প্রার্থী দুই দলেরই, যেমন ট্রাম্প বলেছেন তিনি মন্দা কাটাতে কি করবেন, তিনি বলছেন বেশি বিনিয়োগ করব, এবং আর কি বলেছেন ধনীদের কর রেয়াত দেবে। কিন্তু ডেমোক্রেট দলীয় প্রার্থীরা সেটি বলেনি। ওনাদের বক্তব্য হচ্ছে সকলের স্বার্থ রক্ষা করে সেটা করা হবে, শুধু ধনীদের কর রেয়াত না, শুধু বিনিয়োগ বাড়িয়েই
উৎপাদন বা আয় বাড়ানো যাবে না। এবং আরেকটি বিষয় আমাদের যা বুঝতে হবে যে আমেরিকার সমরনীতি, আমেরিকার রাজনীতি, উৎপাদন নীতি, পররাষ্ট্র নীতি এগুলো এমনভাবে নির্ধারিত আছে যে সেগুলো থেকে বেরিয়ে আসা কোন দলের পক্ষে কিন্তু সম্ভব না। আফ্রো আমেরিকান তারা যদি আসলে ভোট কেন্দ্রে কম যান আজকে, কারণ আমরা দেখেছি যে অন্যান্য অঙ্গরাজ্যগুলিতে আগাম ভোট তারা কম দিয়েছেন, আজকেও যদি কম যান তাহলে কি পপুলার ভোট বা জনপ্রিয় ধারার যে ভোট সেই ভোটের ক্ষেত্রে হিলারি ক্লিনটনের একটু মুশকিলে পড়ার সম্ভাবনা আছে? সেগুলোতে যে সুইং অঙ্গরাজ্যগুলোতে নিয়েছিল, তবে এখনো বলা কিন্তু মুশকিল। তবে শেষ পর্যন্ত তো তিনি এগিয়ে আছেন সব জায়গায়, গড়ে গিয়ে উনি এগিয়ে আছেন। ইয়েটা কমে গেছে, ব্যবধান কমে গেছে। আমি বিশ্বাস করি, এখনো মনে করি যে হিলারি ক্লিনটনই প্রেসিডেন্ট হবেন। এটি হতেই হবে একটি কারণে, সেটি হচ্ছে যে আর তা না হলে আমেরিকার ইতিহাসও কিন্তু পরিবর্তিত হবে, যেমন পরিবর্তিত হয়েছে অনেক জায়গাতে। এবং এই পরিবর্তনটা আমেরিকার ইতিহাসে একটি দুঃখজনক ঘটনা হবে। এবং দেখুন, ট্রাম্প কিন্তু একটা বাইরের লোক, প্রাতিষ্ঠানিক রাজনীতিকে তিনি গ্রহণ করছেন না, মানে তার বাইরের লোক ক্ষমতায় আসছে। জিনিসটা কিন্তু রাজনীতিকদের জন্য যেমন সুখবর না। এবং রিপাবলিকান দলের যখন প্রথম সম্মেলন হয়, ওদের বাছাই পর্ব, সেখানে টেড ক্রুজ, রোমিও, এরা কত ভালো ভালো লোক থাকতে উনি কি করে আসলেন? সেটি আসছেন তার অর্থবিত্ত, যেটি আজকে সর্বত্র বিশ্বব্যাপী অনুন্নত দেশ, উন্নত দেশ এবং যারা একই কথা, আমরা অনুন্নত দেশ বা তৃতীয় বিশ্বে বলি যে পুঁজি এসে রাজনীতিবিদে ঢুকে যাচ্ছে, রাজনীতিবিদদেরকে সংখ্যালঘু করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, সেটা একদম গণতন্ত্রের এই যে উদাহরণ প্রতীক, সেই রাষ্ট্রটিতে শুরু হচ্ছে। আসছে তো গণতান্ত্রিক ভাবে, অন্যান্য প্রক্রিয়াটা গণতন্ত্র। উন্নয়নশীল দেশে আপনি সেটি পাচ্ছেন না। প্রক্রিয়াটা হয় গণতন্ত্র। হ্যাঁ, প্রক্রিয়াটা গণতন্ত্র। গণতান্ত্রিক ভাবে সে তার রিপাবলিকান কনভেনশনে সে মনোনয়ন পেয়ে এসছেন, তো আপনি তো প্রক্রিয়াটা অগণতান্ত্রিক বলতে পারবেন না। গণতান্ত্রিক ভাবে আসছে, কিন্তু আসছে এবং হ্যাঁ, কিন্তু আসছে, এবং যেটি আগামী দিনে বিশ্বের রাজনীতির ক্ষেত্রে এবং বৈশ্বিক যে আন্তর্জাতিক যে আমাদের ব্যালেন্স বলছি, ক্ষমতা বলছি, আমরা যে বৈষম্যহীন কথা বলছি, একটি মানে অসম মানে অসম বাণিজ্য বলেন, অসম অর্থনৈতিক ব্যবস্থার বাইরে বেরিয়ে আসার কথা বলছি, সেই জায়গাগুলো তো ব্যাহত হচ্ছে। প্রবাসের সময় আরো থাকছে, রাজধানীর বিজিএমইএ ভবন দ্রুত ভাঙার নির্দেশ উচ্চ আদালতের। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রাজুককে ঢেলে সাজানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনও স্বাধীনতার পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতের চক্রান্ত থেকে দেশকে রক্ষায় সবাইকে সতর্ক রাখতে হবে। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে যৌথ সভায় তিনি একথা বলেন। এ সময় উন্নয়নের গতিধারা বজায় রাখতে আগামী নির্বাচনেও দলকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। টুঙ্গিপাড়া থেকে আরো জানাচ্ছেন নিজের শ্রমিক। গেল অক্টোবরে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক টুঙ্গিপাড়ায়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভা। মনে করি যে সেই ব্যাপারে আমরা যথেষ্ট সফল হয়েছি। সভার শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত, তাই সতর্ক থাকতে হবে সবাইকে। যখনই বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে একটু উন্নত হয়, যখনই দেশে বিদেশি বিনিয়োগ আসার একটা সুযোগ হয়, যখনই বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে শুরু করে, ঠিক তখনই ৭১ পরাজিত শক্তির দোসর এবং যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এই জামাত, বিএনপি, এদের একটা চক্রান্ত ষড়যন্ত্র সবসময় সারা দেশে কাজ করছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। এই ব্যাপারে সমগ্র দেশবাসীকে আরো সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের প্রান্তিক জনগণের উন্নয়ন হয় উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, আগামীতেও জনগণের সমর্থন পেতে নেতাকর্মীদের কাজ করতে হবে। গ্রামের দিকে পড়ে থাকা মানুষগুলির
ভাগ্য পরিবর্তনে একমাত্র আওয়ামী লীগই কাজ করে, আর কেউ করবে না। আমরা আশা করি 2019 সালের মধ্যে যে নির্বাচন হবে সেখানেও তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখবে, আর সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। এর আগে বেলা 12টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এই সময় ছোট বোন শেখ রেহানা সহ দলের নেতাকর্মীদের নিয়ে দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায়। এই সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দিলেন। ইজাজ শৌমিক, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 13 নভেম্বর বিএনপি সমাবেশ করার নতুন কর্মসূচি ঘোষণার 1 ঘণ্টা পর অনুমতি দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবারই সমাবেশ করতে বলে ঢাকা মহানগর পুলিশ। দলটির দায়িত্বশীল নেতারা প্রত্যাখ্যান করে বলেছেন, যেখানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়নি সেখানে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। 7 নভেম্বর উপলক্ষে প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান এবং পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে অনুমতি পায়নি বিএনপি। অনুমতি ছাড়া সমাবেশ করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলেও মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে বিপুল সংখ্যক পুলিশ। সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ করতে না দেওয়া সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করে আগামী 13 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করেন তিনি। এই অনুমতি না দেয়া এটা কিন্তু আপনার সংবিধান লঙ্ঘনের সামিল, কারণ আমাদের সংবিধানে খুব স্পষ্ট করে বলা আছে সভা সমিতি করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। আগামী 13 নভেম্বর আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিন। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 27টি শর্তে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার দুপুর 2টা থেকে শুরু করে বিকেল 5টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয় নির্দেশনায়। তবে পুলিশের এই অনুমতিকে দুঃখজনক অভিহিত করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো মিলনায়তনে আলোচনা সভা নয়, খোলা স্থানে জনসভার অনুমতি চেয়েছে বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা কোনো দরখাস্ত করিনি যে আমরা করব, ওখানে আলোচনা সভা করবো, কারণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা, সমাবেশ তো হয় না। আমরা যখন ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমাবেশই করব, তখন তো আর পুলিশের ওইটা তো আর কিছু বলার নেই। আমরা তো আইনি প্রক্রিয়া মেনেই সমস্ত কাজ করছি, দরখাস্ত দিয়েছি। এটা বুঝতে হবে যে এটা অশুভ উদ্দেশ্য। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলে হত্যা করা হয়েছে কুমিল্লার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন সরকারকে, এমনটা অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। নিহত মনিরের রাজনৈতিক সহকর্মীরা মনে করেন জনপ্রিয়তায় কাল হয়েছে তার। মঙ্গলবার সকালে গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় মনির সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো 4 জন গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুবেল। মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে কয়েকজন সহযোগী সহ বাড়ি থেকে বের হয়েছিলেন জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন সরকার। গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি করে মনিরের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মনির সহ বাকিদের গুলি করে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। রাস্তা ফাঁকা ছিল, পরে হঠাৎ জ্যাম লাগাবে, গাড়ির একটা গ্লাস খুলছে ভাই, কি মাথা বার করছে ভাই গুলি। আহতদের দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে মনির সহ আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান দলীয় কোন্দলের জের ধরেই হত্যাকাণ্ড। বিষয়টা হচ্ছে আমরা এখন অনুভব করতে পারছি যে আসলে রাজনৈতিক কোন্দলের কারণে সমস্যাটা হচ্ছে আর কি। প্রতি মাসে 20 লাখ টাকা চাঁদা চায়। সুহেল শিকদার, সবুজ, জুলাস, হাসান, মোহাম্মদ আলী, রাসেল, সুমন, লালন 10-15টা পিস্তলে চাপাড়ি আইয়া নগদ কয়েকটা বাইরে থেকে গুলিমুলি করে গ্লাসটি ভাঙলো। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মনির হোসেন। তার রাজনৈতিক সহকর্মীরা বলছেন জনপ্রিয়তাই কাল হয়েছে তার। চেয়ারম্যান হওয়ার আগে ভাইস চেয়ারম্যানের সাথে তার দ্বন্দ্ব ছিল। সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছে, এই জন্য তার অনেক শত্রু আছে। আপনারা শুধু সুষ্ঠু বিচার চাই। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মনিরের গাড়িটিও। হত্যার কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। আমরা বিষয়টি দেখছি, অনুসন্ধান এবং মামলা হবে, নিয়মিত মামলা হবে এবং আমাদের টিম কাজ করছে। তিতাসে এমনি কিছু গ্রুপিং আছে, কিন্তু এই ঘটনার সাথে কে কে কি বিষয়ে এখনো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটি প্রথম নয়, এর আগেও কয়েক দফা চেয়ারম্যান মনির হোসেনের উপর হামলা চালানো হয়েছিল বলে জানান তার স্বজনরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, কুমিল্লা।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, যাদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ আছে বলেই ধরা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুতোষ পাইলট স্কুল মাঠে জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। সমাবেশে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আইজিপি একেএম শহীদুল হক সহ অনেকে। এর আগে নাসিরনগরে দাসপাড়া, ঘোষপাড়া, গৌরমন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। খাদ্য বান্ধব কর্মসূচিকে নিয়ে পাওয়া সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এখন পর্যন্ত পাওয়া 90টি অভিযোগের মধ্যে 80টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী আবারও হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই এই কর্মসূচিকে বিতর্কিত হতে দেওয়া হবে না। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। আমরা এই পর্যন্ত 90টি অভিযোগ আমাদের কাছে এসছে, তার মধ্যে আমরা কিন্তু প্রায় 80টি অভিযোগ আমরা কিন্তু এই পর্যন্ত নিষ্পত্তি করেছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। বাকি অভিযোগগুলো তদন্ত চলছে এবং আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে র্যাব, দুদক সবাই কিন্তু এই ব্যাপারে তৎপর। আমাদের নির্দেশ আছে, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের নির্দেশ আছে, আমাদের অনুরোধ আছে তাদের প্রতি এই কর্মসূচি থেকে বিতর্কিতের ঊর্ধ্বে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করণীয় সবাই তা করছে, প্রশাসন সেভাবে করছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এবং এখন কমে আসছে, কিন্তু এখন অনেক ভুয়া কার্ড হোল্ডার তাদের কার্ড ফেরত দিচ্ছে, এখন অনেক কমে এসছে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এই 1 মাসের মধ্যে আমরা এটাকে শূন্যের কোটায়, এই বিতর্ক বা এই অনিয়মকে আমরা প্রায় শূন্যের কোটায় নিয়ে আসতে সক্ষম হব। রাজধানীর হাতির ঝিলে বিজিএমইএ ভবন ভেঙে ফেলা সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। রায় ভবনটি নিজেদের খরচে দ্রুত ভেঙে ফেলতে বলা হয়েছে কর্তৃপক্ষকে, আর তারা না ভাঙলে রাজুক 3 মাসের মধ্যে ভেঙে ফেলতে বলা হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষর শেষে রায় প্রকাশ করা হয় বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। এর আগে গত 2রা জুন ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। জমির মালিকানা ও জলধারা আইন লঙ্ঘন করে ভবনটি নির্মাণ করায় এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলেছেন, অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে এখনই ঢেলে সাজাতে হবে, তা না হলে পরিকল্পিত নগরায়ন সম্ভব নয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি ব্যর্থতার নিদর্শন এই ভবনটি। ঢাকের ডগায় ভবনটি হয়েছে অনুমোদনহীনভাবে, এর জমির মালিকানার কোনো স্থিরতা নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ঢেলে সাজানোটা এখন সময়ের ব্যাপার মাত্র। যদি তা না করা যায়, এই নগরীকে পরিকল্পিত নগরায়নে নেওয়া যাবে না। এই বিনিয়োগ যে নষ্ট হলো, তাদের সকলকে দায়বদ্ধতার মধ্যে আনা দরকার। এই দায়বদ্ধ সংস্কৃতি না থাকার কারণেই এই ভবন তৈরি হয়, দায়বদ্ধ সংস্কৃতি না থাকার কারণেই রাজুক যা ইচ্ছা তাই করে। প্রবেশের সময় আরো থাকছে, বিপিএল এর প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে 29 রানে হারিয়ে শুভ সূচনা চিটাগং ভাইকিংসের। বরিশালের বিপক্ষে সহজ জয় পেল ঢাকা ডায়নামাইটস। হত্যা মামলায় বিনা বিচারে 17 বছর কারাগারে থাকা শিপনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে 2 মাসের মধ্যে মামলার নিষ্পত্তিরও আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি JBM হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে এই আদেশ দেন। বিনা বিচারে 1.5 যুগ কারাগারে থাকার এই ঘটনাটি বিচার বিভাগ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও পর্যবেক্ষণে বলেন হাইকোর্ট। শিপন বর্তমান বয়স 43 বছর। 17 বছর আগে 2000 সালে 26 বছরের টগবগে যুবক শিপনকে হত্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। সেই থেকেই জীবনের প্রায় অর্ধেক সময় বিনা বিচারে কারাগারের অন্ধকারে কেটে যায়, আর বাইরে বিচারের বাণী কেটেছে নিভৃতিতে। বছরের পর বছর কাটলেও মামলা আটকে আছে আদালতের 4 দেয়ালে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে টনক নড়ে উচ্চ আদালতের। শিপনকে হাজির করা হয় আদালতে।
তার মুখে শুনেন বন্দিদশার পেছনের করুণ গল্প। 1994 সালে রাজধানীর পুরান ঢাকায় 2 মহল্লার দ্বন্দ্বে একজন নিহত হলে শিপন সহ 6 জনকে আসামি করে মামলা করা হয়। এর মধ্যে 4 আসামি এক যুগ আগেই জামিন পেয়েছেন, কিন্তু মামলা পরিচালনার সামর্থ্য না থাকায় অন্ধকার কুঠুরিতেই কেটে যায় 1.5 যুগ। এখানেই শেষ নয়, হত্যা মামলায় গ্রেফতারের আগে বাদীপক্ষ তার এক হাত কবজি থেকে কেটে নেয়। মঙ্গলবার তাকে জামিনের আদেশ দেন হাইকোর্ট। উচ্চ আদালত তার জামিন আদেশে বলেন, বিনা বিচারে কারাগারে রাখার এই ঘটনা বিচার বিভাগ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক। বিনা বিচারে আসে আপনারা সাক্ষী আনতে পারেন না, তো এটা শুধুমাত্র রাষ্ট্রের ব্যর্থতা না, এটা বিচার বিভাগেরও ব্যর্থতা, এবং এটা বিচার বিভাগ রাষ্ট্র উভয়ের জন্য লজ্জাকর, এবং এটা সংবিধানের সাথে স্পিডি ট্রায়ালের যে বিষয়টা ওইটার সাথে সাংঘর্ষিক। আদালতের এ রায়ের পর বাকরুদ্ধ হয়ে পড়েন শিপন। জানান, মুক্তি পেলে বাবা মায়ের কাছেই ফিরে যাবেন তিনি। 17 বছর বিনা বিচারে ছিলেন, রাষ্ট্রের কাছে আপনার কোনো চাওয়া আছে? জেলতে বেরোতে পারলেই হয়, দোয়া করেন যাতে বেরিয়ে যান, অনেক বছর হয়ে গেছে। ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, মামলা দীর্ঘসূত্রিতার জন্য দায়ীদের আইনের আওতায় আনা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে। নির্দোষ প্রমাণিত হলে নিশ্চয়ই সে কম্পেনসেশন চাইতে পারে, এবং যারা এই জন্য দায়ী তাদের পক্ষ করা দরকার। তাহলে পরে আমার মনে হয় এই ধরনের গাফিলতির জন্য একেবারে নিরপরাধ ব্যক্তি দীর্ঘদিন 10 বছরের ঊর্ধ্বে এই জেলে থাকতে হবে না। কারাগার সূত্র মতে 5 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে থাকা আসামির সংখ্যা 5 শতাধিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ ঘটনায় সব নিরাপত্তা বাহিনী এবং এজেন্সি নিয়ে একটি সমন্বিত তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। পরে আনসারের পরিচালক জানান, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি হাতে ঢুকে পড়া এক যুবকের আঘাতে নিহত হন এক আনসার সদস্য। আহত হন আরও 3 নিরাপত্তারক্ষী। এই প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিযুক্ত সব সংস্থার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, আনসার সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক হওয়ায় বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাকে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আরো পদক্ষেপ গ্রহণে নিরাপত্তা সংস্থা এবং এজেন্সিকে নিয়ে একটি সমন্বিত তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা আমরা গত বেশ কিছুদিন ধরে গড়ে তুলেছি, সেই ক্ষেত্রে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করছি না। যে আমাদের এয়ারপোর্টে এই ধরনের ঘটনার চেষ্টা হতে পারে, কিন্তু তাকে প্রতিহত করার মতো যে সক্ষমতা, যে যোগ্যতা, এটা আমাদের সেটা অব্যাহত আছে। সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে এর সাথে কোনো জঙ্গি কানেকশন আছে কিনা। আনসারের ঢাকা মহানগরের দায়িত্বে থাকা এই কর্মকর্তা জানান, নিরাপত্তার বিষয়ে সার্বক্ষণিক সচেষ্ট আছেন তারা। সবচেয়ে বড় ঘটনা যদি ঘটে, সেই বিষয়গুলো চিন্তা করে আমরা দিন আমাদের প্রস্তুতি দিন বাড়ছে। আরো 100 জন লোক আমাদের বাড়ানোর প্রয়োজন। এদিকে বিমানবন্দরের প্রবেশ পথে আগে অনেক বহিরাগতদের আনাগোনা থাকলেও বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট বিদেশগামীরা। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, তো আমি দেখেছি অত ডিফারেন্ট কিছু না, ভালোই আছে আসলে। আজকে তো আমরা বাইরে যেরকম দেখলাম, ডেফিনেটলি উই আর হ্যাপি। এদিকে শিহাব নামে পরিচয় দেওয়া হামলাকারী পরিচ্ছন্নতা কর্মীর পোশাক পরে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করলেও সে একে ট্রেডার্সের কর্মী নয় বলে জানান বিমানমন্ত্রী। হাজরে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসী সময়। মঙ্গলবার মধ্যরাত থেকে 500 এবং 1000 রুপির নোট নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকার বিস্তার এবং দুর্নীতি ঠেকাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এ নিয়ে জনগণকে উদ্বিগ্ন না হয়ে ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজে আগামী 24 নভেম্বর পর্যন্ত 4000 রুপি এবং তারপর প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20,000 রুপি ব্যাংক থেকে উঠাতে পারবেন গ্রাহকরা। ঘোষণায় আরো বলা হয়, আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে সব পুরাতন নোট জমা দিতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের দুর্যোগ মন্ত্রী জাভেদ খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের মধ্যে দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
যে সময় আমাদের বর্ষা হয় সেই সময় ওদের বর্ষা হয়, যে সময় ক্লাইমেটিক কন্ডিশন সেম। তো এখন জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় আসবে, এই ঝড় আসছে আস্তে আস্তে, তারপরে আসতে আমাদের এখানে না ল্যাশ করে বাংলাদেশে ল্যাশ করে, কোনো সময় দেখা যাচ্ছে বাংলাদেশে হবে আমাদের এখানে চলে আসবে, সিমিলারিটি একই আছে। তো সেটা এনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন আমাদের সঙ্গে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। জাভেদ সাহেব, তাকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজকে আমরা এখানে এসেছি দুইটা জিনিস জানার জন্য। আপনারা জানেন বাংলাদেশ, ভারত ও পশ্চিমবঙ্গে যে দুর্যোগ, ডিজাস্টার, এটা কিন্তু প্যাটার্নটা একই ধরনের। সৌদি আরবের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী মোফরেজ আল হাকবানির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের সংসদীয় মৈত্রী গ্রুপ। এ উপলক্ষে মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংসদ সদস্য বজলুল হক হারুন। এ সময় তিনি বলেন, সৌদি শ্রমমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা ও বাংলাদেশি প্রায় 15 লাখ কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। ভিসা ট্রেডিংকে মানব পাচার হিসেবে বিবেচনা করায় সৌদি সরকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 15 নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকালে সিলেটে আদালতের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল আহাদ চৌধুরীর কাছে চার্জশিট তুলে দেন মামলার তদন্তকারী কর্মকর্তা, যেখানে মামলার একমাত্র আসামি হিসেবে বদরুলকে অভিযুক্ত করা হয়। এদিকে চার্জশিট দেয়ায় সন্তোষ প্রকাশ করে বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার বাবা। এছাড়া চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, রোববার স্কয়ার হাসপাতালে খাদিজার হাতে ও মাথার অপারেশন সফল হয় তার স্বাভাবিক অবস্থায় ফিরতে আর তেমন কোনো শঙ্কা নেই। বিপিএল এর খবর। হার দিয়ে বিপিএল এর চতুর্থ আসর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তামিমের করা আসরের প্রথম 50-তে 3 উইকেটে 161 রানে লড়াকু সংগ্রহ পায় চিটাগাং। তবে ব্যাট করতে নেমে শান্তর 50-র পরও 29 রানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ভাইকিংসের মোহাম্মদ নবী। জিতবো আবার জিতবো, চমৎকারের স্লোগানের মতো জমকালো শুরুর প্রত্যাশা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বর্তমান চ্যাম্পিয়ন বলে কথা, রাজস্বিক শুরু না হলে কি মানায়? দেশের দুই ক্রিকেট হিরো তামিম বনাম মাশরাফির লড়াইয়ে টস ভাগ্যে জয় হয় নড়াইল এক্সপ্রেস মাশরাফিরই। ভাগ্যের লড়াইয়ে জিতলেও শুরুতে ফিল্ডিংটাকেই বেছে নিলেন ম্যাশ। চতুর্থ আসরের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে প্রথমে স্মিথকে হারায় চিটাগাং। এনামুলকে নিয়ে 44 রানের জুটি গড়ে ভালো শুরুর ইঙ্গিত দেন তামিম। তবে 54 রানেই তাকে থামিয়ে দেন বিপিএল এ প্রথমবারের মতো খেলতে আসা নাজমুল হোসেন শান্ত। এনামুলের সঙ্গে ভুল বুঝাবুঝির মাসুল গড়লেও আসরের প্রথম অর্ধশতক ঠিকই তুলে নেন ভাইকিংস অধিনায়ক। তৃতীয় আসরে 9 ম্যাচে 298 রান এসেছিল তামিমের ব্যাটে। এবার যে রানের বিচ্ছুরণ দেখবে ক্রিকেট প্রেমীরা, তার আগাম ইঙ্গিত দিয়ে দিলেন এই ওপেনার। ভাগ্য বিধাতা যেন এনামুলের জন্য তৈরি করে রেখেছিল একই পথ। দলীয় 101 রানে স্যামুয়েলসের রান আউটের ফাঁদে পড়ে এনামুলও ফেরেন 22 রান করে। তবে চাপ সামলে তামিমের আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন শোয়েব মালিক। জহুরুল ইসলাম অমিকে নিয়ে 60 রানের জুটি গড়েন পাকিস্তানের এই তারকা। 42 রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক, আর তাতেই 161 রানের নিরাপদ স্কোর গড়ে চিটাগাং ভাইকিংস। ক্যারিয়ারের 15 বছর পূর্তির চমৎকার ঘণ্টা স্মরণীয় করে রাখতে মাশরাফির প্রয়োজন ছিল একটা জয়, লক্ষ্য 162। তবে ব্যাট করতে নেমে শুরুতেই নির্ভরতার প্রতীক ইমরুলকে হারায় কুমিল্লা। 23 রান করে দ্রুত ফিরে যান স্যামুয়েলসও। এরপরই জ্বলে ওঠেন তামিমের সেরা অস্ত্র আফগান মোহাম্মদ নবী। লিটন দাস ও আশার জায়দিকে ফিরিয়ে হারের সংখ্যায় ফেলে দেন মাশরাফিদের। অধিনায়ক মাশরাফির উপর প্রত্যাশা থাকলেও মাত্র 1 রানে আউট হয়ে দর্শকদের হতাশ করেছেন নড়াইল এক্সপ্রেস। তবে অবিচল ছিলেন শান্ত। টি-20 অভিষেকেই 50 তুলে নেন অনূর্ধ্ব 19 ক্রিকেট মাতানো এই ব্যাটসম্যান। তার 54 ও আলামিনের 14 রান ছাড়া নিজেদের মান রাখতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ফলে 8 উইকেটে 132 রানে থামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে 8 উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন। ভোট দিলেন হিলারি ও ট্রাম্প। জয়ের ব্যাপারে দুজনই আত্মবিশ্বাসী। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সবসময় চক্রান্ত করছে বিএনপি জামাত। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। মাত্র 1 ঘন্টার নোটিশে 27 শর্তে বিএনপিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পুলিশের। প্রত্যাখ্যান করে 13 নভেম্বরের জন্য অনুমতি চাওয়ার কথা জানালেন ফখরুল। কুমিল্লায় মহাসড়কে যানজট সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান সহ 2 জনকে গুলি করে হত্যা। গুরুতর আহত 3। দলীয় কোন্দলকে দায়ী করলেন আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। এবং বিনা বিচারে 17 বছর কারাগারে আটক থাকার পর জামিন। রাষ্ট্র ও বিচার বিভাগের জন্য লজ্জাজনক। পর্যবেক্ষণ হাইকোর্টের 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। দর্শক, এই ছিল প্রবাসের সময়ে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।